মনিরা শারমিন, আপনার মূল্যায়ন শুনি এবং সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট নিয়ে আমরা এর আগেও সাবেক প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, সেখানেও কথা হয়েছে, কিন্তু আমরা খুব একটা ডেভেলপমেন্ট ওখানে দেখিনি। এবারও কথা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গায় কোনো আমরা প্রত্যাশা করতে পারি কিনা ভালো কিছু? নিঃসন্দেহে এবার আমরা এক্সপেক্ট করতেই পারি। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে তো আমাদের বহুদিনের এক ধরনের নেগোসিয়েশন চলছে এবং এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের আসলে চীনের সাপোর্টটা খুব দরকার। সুতরাং এই জায়গায় এটা অবশ্যই একটা আশার জায়গা যে এটা যদি হয় তাহলে এই যে আমাদের উপরে আসলে আমরা বহুদিন ধরেই তো আসলে এই প্রচেষ্টা আছে এবং এইটাতে একটা বড় দেশ, যেহেতু আমরা যদি বলি সাউথ এশিয়ান ব্লকে স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চায়না এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, যে যদি এখানে সাপোর্ট পায় সেখানে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হয়তো ফাস্টার হবে। এটা একটা বিষয় অবশ্যই, এবং আমার কাছে যদি বলেন যে এই চীন সফরের মূল্যায়ন, আমি খুবই এটা পজিটিভলি দেখি, কারণ এখানে তো একটা জিও পলিটিক্সও জড়িত। স্বাভাবিকভাবে গত 15 বছরের যে সংস্কৃতি আমরা দেখি যে একেবারে একটা ভারতমুখী পররাষ্ট্রনীতি, সেই জায়গা থেকে আমাদের এই যে এটা কিন্তু একটা বার্তাও, একটা বড় একটা বার্তা যে আমাদের আসলে দেশ হিসেবে আমরা আসলে কোনো দেশের মুখাপেক্ষী না। এটা আমরা যুক্তরাষ্ট্রেরও মুখাপেক্ষী না, আমরা পাকিস্তানেরও মুখাপেক্ষী না, আমরা ভারতের মুখাপেক্ষীও না। কোনো একটা দেশের সাথে, কোনো স্পেসিফিক দেশের সাথে, যেই দেশ আসলে আমার দেশের যেটা আসলে সরকার, সেই সরকারকে সুবিধা দেবে এবং সেই সুবিধার উপর নির্ভর করে সেই দেশমুখী একটা নীতি আমাদের নিতে হবে, সেই সময়টা এখন আর নেই। সুতরাং এই চীন সফরটা কিন্তু এই একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশের যে প্রতিবেশী দেশগুলো আছে সকলের সাথে আমাদের এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, এবং সেটা কি হিসেবে থাকবে? আমাদের সাথে আমাদের দেশের স্বার্থের ভিত্তিতে। আমার দেশে যেহেতু স্বাভাবিকভাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে অর্থনৈতিক যে সাপোর্টটা, বিনিয়োগের যে জায়গাটা, এবং আমাদের যেহেতু একটা বাজেট হয়েছে, এই সময় বাজেট অধিবেশন চলছে, সুতরাং এইখানে আমাদের বেশ ঘাটতি বাজেট আছে। আমাদের যদি আমরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো, দ্বিপাক্ষিক চুক্তিগুলো যদি আমরা আসলে স্ট্রং করতে পারি, এবং সেটা শুধুমাত্র আসলে একটা দেশ নির্ভর বা যুক্তরাষ্ট্র নির্ভর না হয়ে আসলে অন্যান্য অনেক দেশের সাথে যদি আমরা এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের আসলে এই যে নির্ভরশীলতার যে ব্যাপারটা, সেখান থেকে কিন্তু কোনো স্পেসিফিক একটা দেশের প্রতি নির্ভরশীলতা সেটা বের হয়ে আসবে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসিফ বিন আলী বললেন যে চুক্তি হওয়ার পর আমাদের নিজেদের পুরো বেনিফিটটা নেওয়ার ক্ষেত্রে সক্ষমতার একটা ব্যাপার আছে, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে সরকার কতটুকু সফলভাবে? এটা আমার কাছে কি মনে হয় যে এটা আসলে একটা সরকারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, এবং আমার এটা আমি সবসময় বলি যে বিএনপি সরকারের কিন্তু আসলে আমরা নানান ক্ষেত্রেই সমালোচনা করি। আমাদের যেই জায়গাগুলোতে আসলে মনে হয় যে আসলে গুড গভর্নেন্সের জায়গাগুলো, সেগুলো তো সমালোচনা থাকবেই যদি সেটা আসলে এনশিওর না হয়। তবে বিএনপি সরকারে কিন্তু এরকম কেপাবল অনেক মানুষজন আছে যারা কিন্তু এই সরকারটা রান করেছে, এবং তারা কিন্তু এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা বিনিয়োগ যেগুলো আসবে সেগুলো আসলে যখন ক্যাপিটালাইজ করার ক্ষেত্রে তাদের কিন্তু সেই অভিজ্ঞতাটা আছে এবং সক্ষমতা আছে বলে আমার বিশ্বাস। কারণ এই ক্যাবিনেটে তো অনেক আসলে পুরনো মন্ত্রী এমপিরা আছেন এবং যথেষ্ট রিসোর্স পারসন আছে বলে আমি মনে করি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি আমি বলি যে এর আগেও যখন আসলে বিএনপি সরকার ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে চীনের সাথে কিন্তু এক ধরনের সম্পর্ক প্লাস অনেক দেশের সাথে কিন্তু আলাদা করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় বিএনপি সরকার একটু বেশি জোর দিয়েছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী, এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা হচ্ছে তিস্তা চুক্তি। এটা কিন্তু আমাদের আসলে আমি যদি বলি জিও পলিটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আমরা শুনলাম যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে, কিন্তু আবার দেখছি এক ধরনের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের প্রচারণাও আছে যে আসলে সেই বিষয়ে কথা হয়নি, এ ধরনের প্রচারণাও আছে। এবং আপনি জেনে থাকবেন যে সেক্ষেত্রে আমরা জানি যে পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এরকম একটা প্রচারণা দিচ্ছে যে সামরিক চুক্তি হয়েছে কিন্তু আসল জায়গায় কাজ হয়নি, ধরনের কথাবার্তা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী থাকতে পারি? এখানে নোট করে রাখি যে সাবেক প্রধান উপদেষ্টা যখন সফর করলেন চীন, তখনও কিন্তু তিস্তা নিয়ে কথা হয়েছিল। আমরা খুব একটা সুফল সেই মিটিং থেকে আসলে তিস্তার ব্যাপারে পাইনি তখন। না, আমার কাছে মনে হয় কি যে দেখেন,
আমাদের বুঝতে হবে যে কারা এই সমালোচনাগুলো করছে এবং তাদের এইখান থেকে আসলে তারা কি বের করতে চাচ্ছে, মানে তাদের আসলে এখানে লাভটা কি। স্বাভাবিকভাবেই তারা যেহেতু একটা দেশের অনুগ্রহে আছে, এবং আমি যদি বলি আওয়ামী লীগের, তো আমি সবসময় আপনার এই অনুষ্ঠানে এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে ভারত ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠনটির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, এবং তারা কিছু সময়ের জন্য বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করে সেই রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে। সুতরাং এখন তো তারা আসলে তাদের নিজের দেশেই আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে স্বাভাবিকভাবেই এই ভারতমুখিতা এখান থেকে আসলে যখন বাংলাদেশ বের হতে চাইবে যে কোনো ফরম্যাটেই, তখন স্বাভাবিকভাবেই ওই সেই দেশকে খুশি করবার জন্য তারা নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াবে। এবং এই জায়গায় তিস্তা চুক্তি তারাও জানে যে আসলে মানে ইন্ডিয়ার যেই ইন্টারেস্ট, সেটা তো আসলে অনেকখানি ব্যাহত হবে যদি আমরা আসলে চায়নার সাথে একটা চুক্তি করতে পারি, তিস্তা মহাপরিকল্পনা করতে পারি, এবং এখানে যদি তারা সাপোর্ট দেয়। সুতরাং সেই জায়গা থেকে তাদের এই প্রোপাগান্ডাগুলো, এবং দেখেন আমার দেশের পররাষ্ট্রনীতি কি হবে এটা তো আমার দেশ ঠিক করবে, এবং প্রতিরক্ষাতে তো আসলে আমাদের আমি যদি বলি যে আমাদের কিন্তু আসলে এই জায়গাতে স্ট্রংও হতে হবে। কারণ আপনি দেখেন আমি অনেক সমালোচনা করলেও আমার সীমান্ত হত্যা কিন্তু হচ্ছে, এবং এই পুশিনের মতো যে ঘটনাগুলো এগুলো কিন্তু ঘটছে, কিন্তু তারপরেও আমি আমার বিজিবির যে কনফিডেন্সটা এখন দেখি, এটা আমাকে খুবই একটু হলেও কনফিডেন্স দেয়। এই কারণে যে এই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উনি আর যাই করুক, উনি আর আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয় জন্য উনি হয়তো সময় পান না, কিন্তু তারপরেও আমি বিজিবির যে কনফিডেন্সটা দেখেছি যে তুমি যদি আমার দিকে গুলি তাক করো, আমি যে বসে থাকবো, আমার তো গুলি আছে। তো এই কথাটা বলবার কারণ তারা দেখেন এর আগেও তো এই মানুষগুলোই তো আমার প্রতিরক্ষায় নিয়োজিত ছিল, কিন্তু তারা তো আসলে এই কনফিডেন্সটা পায়নি, কারণ তারা জানতো যে এই ধরনের কথা বললে তাদের চাকরি যাওয়ার ভয় আছে, তাদের নতজানু নীতিতে থাকলে তাদের হয়তো রিওয়ার্ডের সুযোগ ছিল। সুতরাং এই কনফিডেন্সটা যখন পেয়েছে, তার মানে আমার প্রতিরক্ষা ব্যবস্থাতে আমি যদি অন্য দেশের সাথে যদি আমার বিমান কিনতে হয়, যুদ্ধ বিমান কিনতে হয়, আমি কিনবো, কোনো অসুবিধা নাই। তো এটা নিয়ে আসলে যাদের সমস্যা, যারা আনকমফোর্টেবল, তারা তো আসলে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াবে। আর যে অর্থনৈতিক করিডোর নিয়ে যেটা আলাপ হচ্ছে বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীনে, যে সেই বিষয়ে আপনাদের পজিশন, সেটা অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন মানে আমরা তো আসলে এই করিডোর সহ নানান বিষয় কিন্তু আমরা ভারতকে অনেক সুবিধা দিয়েছি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কোনো কিছু আমরা নিতে পারিনি। সেই জায়গা থেকে জিডিআই এই প্রকল্পের মাধ্যমে আসলে এই কানেক্টিভিটি, এটি আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমাদের আসলে এই জায়গা থেকে, যেমন এই চুক্তিগুলো কিন্তু এর আগে হয়েছে, কিন্তু আমরা কিন্তু আসলে এখান থেকে আমাদের হিস্সাটা আমাদের আদায় করতে পারি নাই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিনিয়োগ বলেন বা করিডোর দিয়ে আমাদের যেই মানে আমাদের জায়গা থেকে যে চাওয়াটা, সেটা যাতে আমরা যদি মানে নিতে পারি, যেটা ভাই বললেন যে আমাদের আসলে ক্যাপিটালাইজ করার জায়গাটা। প্রশ্ন হচ্ছে আসলে বাণিজ্য ঘাটতিটা কমবে কিনা, মনে হয় সেই জায়গাটায় আমাদের একটু কথা বলা দরকার। কমবে কি কমবে না, এটা ভাই যেটা বললেন যে আমরা যদি আসলে সেটা ইমপ্লিমেন্টের জায়গাতে আসলে খুব ভালোভাবে কাজ করতে পারি, সেটা মনে হয়